ভালোবাসার বাংলাদেশ। শুনছেন শান্তকে এবং সবাইকে স্বাগতম ভালোবাসার বাংলাদেশে। শান্ত আছি আপনার সাথে এবং শুরু হয়ে গেছে আমাদের এই বহুল প্রতীক্ষিত ভালোবাসার বাংলাদেশ। যে যেখানে আছেন ঝটপট করে যুক্ত হয়ে যান, আমার সাথে জয়েন করে ফেলুন, লিখে ফেলুন আমাকে 01841904904 এই নাম্বারটাতে। অনেক কষ্ট করে আসছি। আরে কোথা থেকে আসছেন? নাটোর থেকে আসছি। নাটোর? জি, নাটোর থেকে উনি এত দূরে আসছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর আপনার টাইমটা ওয়েস্ট করবো না। আসলে আমরা মূল গল্পে চলে যাই। আপনার গুরু শুনছে, গুরু রাস্তায় আছেন, গাড়িতে ওনার রেডিও বাজে, সো নো ওয়ারিজ। গুরু আপনার গল্প শুনছেন এবং উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আচ্ছা আসুক। 39 বছরের গল্প 1 থেকে 1.5 ঘন্টায় বলতে হবে, খুব সংক্ষিপ্তভাবে বলতে হবে। চেষ্টা করছি আমি আমার জীবনের গল্পগুলো মানুষের সামনে তুলে ধরার। এই জন্য আমি গল্প বলতে এসেছি। আমি যেখানে আসার আগে আমাকে অনেকেই বলেছে যে জীবনের গল্প কেন মানুষকে বলতে যাবি, জীবনের গল্প বললে এগুলোই মানুষের কাছে তোর দুর্বলতা হয়ে যাবে। তো আমি আসার আগে আমার এক মামা, তার নাম হচ্ছে তারিকুল আবেদিন সবুজ, এই মানুষটি আমাকে বারবার বলছে যে তুই তোর জীবনের গল্প বলবি, তুই তোর জীবন চালাবি, তোর জীবন তোকে চালাতে হবে। তুই জীবনের গল্প বললে এই গল্প থেকে অনেকেই অনুপ্রাণিত হবে, অনেকেই তোর যে নেগেটিভ দিকগুলো তোর জীবনের যে বিষয়গুলো তোকে অনেক কষ্ট দিয়েছে, অনেক সময় নষ্ট করেছে, প্রতিষ্ঠিত হতে দেয়নি। তোর বন্ধু বান্ধব যারা আছে সবাই আজকে প্রতিষ্ঠিত। কেউ আমেরিকায় থাকে, কেউ কানাডায় থাকে, কেউ অস্ট্রেলিয়ায় থাকে, আবার কেউ বুয়েটের প্রফেসর, কেউ এসআই, কেউ ওসি। তো তুই কেন হতে পারিস না? এই গল্পটা বললে হয়তো আমার একটা ধারণা এইটা যে আমি এই জন্য আসছি যে আমার গল্প যদি 100 জন শোনে বা 1000 জন শোনে, সেখান থেকে যদি একজন মানুষও আমার গল্প শুনে আমার গল্পে অনুপ্রাণিত হয়ে সঠিক পথে আসে, আমার সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে, আমার গল্পের সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে যদি সত্যি সত্যি সঠিক পথে আসে, ভালো পথে চলে, সেটাই আমার কাছে অনেক বেশি প্রাপ্তি। ওকে, তাহলে আমরা সেই ভুলের গল্পটা শুনি। হ্যাঁ, 39 বছর বয়স। আমার স্মৃতিতে কিন্তু 39 বছর নেই, আমার স্মৃতিতে আছে 34 বছর। 5 বছর বয়স পর্যন্ত আসলে মানুষের মেমোরিতে কিছু থাকে না। তো 5 বছর বয়স পর্যন্ত যে স্মৃতি, সেটা আমার শোনা গল্প, আমার প্রতিবেশী, আমার নানা নানি, মামা মামি, আরও যারা আছে তাদের কাছ থেকে শোনা গল্প। এবং আমি গল্পটা শতভাগ বিশ্বাস করি, কারণ সবাই একই গল্প করে। তো আমার সেই যে 5 বছর আমার স্মৃতিতে নেই, সেই 5 বছরের গল্পটা হচ্ছে আমার, যাকে আমার বাবা বলতে হবে। তিনি একজন ভবঘুরে, মানে উদাস মানুষ, সংসারী মানুষ না। আমি যখন আমার মায়ের 7 মাসের গর্ভে, তখন আমার মা ক্ষুধার জ্বালায় আমাকে নিয়ে আমার বাবার বাড়ি থেকে আমার হতদরিদ্র নানার বাড়িতে চলে আসে। আমি বলে রাখছি, আমি যেহেতু জীবনের গল্প বলতে এসেছি, এখানে আমাকে অনেক কিছুই বলতে হবে যেগুলো শুনে হয়তো অনেকেই আমাকে উপহাস করবে, আমাকে অনেকেই অনেকভাবে তিরস্কার করবে, তাতে আমার কোনো যায় আসে না। আমার নানা ছিলেন একজন ভিক্ষুক। আমার নানা ভিক্ষা করতেন। আমার মা আমার বাবার বাড়ি থেকে কিন্তু ক্ষুধার জ্বালায় চলে আসছে, কিন্তু আমার নানাও ভিক্ষুক। তারপরে যাই হোক, আমার নানার বাড়িতে জন্ম হয়, আমি জন্মগ্রহণ করি। জন্মগ্রহণ করেই যে বললাম যে 5 বছর স্মৃতিতে আমার নেই, আমার স্মৃতিতে ধারণ করতে পারি নাই। এই 5 বছর অনেক ঘাত প্রতিঘাত আমার মায়ের জীবনে, অনেক লাঞ্ছনা, গঞ্জনা, কলঙ্ক, অনেক কিছু তাকে সহ্য করতে হয়েছে। আমার মা চেয়েছিলেন যে আমি যেন
আমার মায়ের সাথে, মানে আমার মা আমাকে নিয়েই চলতে চেয়েছিলেন, কিন্তু আসলে একজন দীর্ঘসী নারী সমাজে মানে চলা, সমাজে তার বাস করাটা খুব কঠিন হয়ে যায়। যদি আপনার বাবা পুনরায়- ডিভোর্স দিয়েছিলেন আপনার মাকে? না, আমার মাই দিয়েছিলেন। মানে এক কথায় হচ্ছে আমার বাবার কোনো খোঁজ খবর ছিল না। আচ্ছা। এই 5 বছর পর্যন্ত আমার বয়স যখন 4 বছর পূর্ণ হয়নি, তখন আমার মা, এই যে আমাকে কিন্তু 7 মাসের বাচ্চা পেটে নিয়ে চলে আসছে, আমার বয়স যখন 4 বছর পূর্ণ হয়নি তখন কিন্তু আমার মা ডিভোর্স দিছে। এর মধ্যে কিন্তু আমার বাবা আমাকে একটি বারের জন্য দেখতে আসেনি, আমার কোনো খোঁজ খবর নিতে আসেনি। আসলে স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম কথাবার্তা যখন হচ্ছিল, আমার মামারা, আমার নানারা, প্রতিবেশীরা চাচ্ছিল যে একটা ডিভোর্সি মেয়ে থাকলে তার অনেক সমাজের পুরুষরা তাকে অনেক কুদৃষ্টিতে দেখে, অনেক খারাপভাবে দেখে। তো এইভাবে যদি থাকে হয়তো অনেক বদনাম হতে পারে, অনেক খারাপ কিছু হতে পারে। সে থেকেই মামরা চাইছে যে বিয়ে দিয়ে দিই, অন্য কোথাও বিয়ে দিয়ে দিই। তো আমার 5 বছর পরে আমার স্মৃতিতে, আমার মাথায় যে স্মৃতিটা প্রথম মানে আমার মনে পড়ে, তার আগের কোনো স্মৃতি আমার মনে পড়ে না। সেটা হচ্ছে হঠাৎ করে একদিন দেখি আসলে গরিব বাড়িতে যদি ভালো মন্দ রান্না হয়, সেই বাড়ির শিশুরা কিন্তু অনেক আনন্দিত থাকে, হ্যাঁ, খেলাধুলার মধ্যে থাকে, অনেক আনন্দিত থাকে। তো আমার নানার বাড়িতে রান্না হচ্ছিল, ভালো মন্দ রান্না হচ্ছিল। যাই হোক, আমার মাকে ঘরের মধ্যে সাজানো হচ্ছিল, লাল শাড়ি পরাইছে, আপনার হচ্ছে মাথায় চুলে ওই যে লেস ফিতা যেটা, ওইটা পরাইছে, মানে সাজাইছে এক কথায়। আমি খেলছি আর মাঝে মাঝে এসে দেখছি, আর মামিকে অথবা মামাতো বোনকে বলছি আমার মাকে সাজাচ্ছে কেন। তো তারা আমাকে বলতেছে যে আমি বিড়াল পছন্দ করতাম, ছোটবেলা থেকেই আমার বিড়ালের প্রতি একটা মানে আকর্ষণ বলতে পারেন, বিড়ালের প্রতি আমার খুব দুর্বলতা। আমি বিড়াল দেখলে পারেই আমি সেটাকে কোলে নিই। একটু বলে রাখি আপনাকে, আমাদের কিন্তু ঘড়ির কাঁটা অলরেডি 33-এ টিকটিক করছে। হ্যাঁ, আমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তাই আমি ছোটবেলার গল্পটা র‍্যাপ করে আমি একটু আপনার দিকে চলে আসি। আচ্ছা, তো তারপরে সেই 5 বছর বয়স পর্যন্ত যে সাজার কথা বললাম, আমি বুঝিনি যে আসলে কেন সাজছে। আমি সন্ধ্যার সময় যখন আমার মাকে অনেকে নিয়ে যাচ্ছিল, তখন আমি খুব কান্না করতেছিলাম, আমি মায়ের সাথে যাব, কিন্তু মামিরা সবাই আমাকে কোলে নিয়ে বোঝাচ্ছিল তোর মা তোর জন্য বিড়াল আনতে যাচ্ছে। যাই হোক, কান্না করতে করতে ঘুমাই গেছি। সকালে ঘুম থেকে উঠছি, উঠে মা নাই, আবার মায়ের জন্য কাঁদছি, কেঁদে কেঁদে আবার ঘুমাই গেছি। এভাবেই খেলাধুলার ছলে অনেক কিছুতে স্বাভাবিক হয়ে গেছে বিষয়টা। স্বাভাবিক হয়ে যাওয়ার পরে স্কুলে ভর্তি হয়েছি। আমি খুব ভালো ছাত্র ছিলাম, আমি বরাবর ফার্স্ট হতাম, খুব ভালো ছাত্র ছিলাম। আর শুরু থেকেই আমার মধ্যে যে সাহিত্য মনে একটা ভাব, এটা আমার মধ্যে ছিল। সেই ছোট থেকে আমি প্রাইমারি থেকেই কবিতা আবৃত্তি করতাম, বিভিন্ন অনুষ্ঠান হলে সেখানে গান করতাম। তো ভালো ছাত্র থাকার সুবাদে আমার একটা খুব ভালো সার্কেল, ফ্রেন্ড সার্কেল হয়েছিল, যার অভিজাত ফ্যামিলির ছেলে পেলে। এটা আমি পেয়েছিলাম শুধুমাত্র আমি ভালো ছাত্র হওয়ার কারণে। তো আমি যখন প্রাইমারি থেকে হাই স্কুলে গেলাম, হাই স্কুলে যাওয়ার পরে যখন এই বন্ধু বান্ধবগুলো আমরা একসাথে চলি, আস্তে আস্তে আমার মানে বোর্ডটা যখন পরিপক্ক হচ্ছিল, আমি যখন বিষয়গুলোকে ভেতরে নিয়ে অনুধাবন করছিলাম যে আসলে এগুলো কি হচ্ছে আমার সাথে, আমার জীবনটা এমন কেন। তো বন্ধু বান্ধবের সাথে অনেক সময় ঘুরতে যেতাম, অনেক জায়গায় ঘুরতে যেতাম। আমার পরিচয়টা এমন হয়ে গিয়েছিল যে আমার পরিচয়টা দিতেই ভয় পেতাম। আমি আমার পরিচয়টা কেউ জিজ্ঞেস করলেই আমার ভেতরটা ভেঙে যেত, মনে হতো যে আমার ভেতরে একটা মানে কঠিন ঝড় বইতো। আর আমি মানে পরিচয় চাইলেই আমার পরিচয়টাই এরকম হয়ে গিয়েছিল। আমি সেই অভিজাত ফ্যামিলির ছেলেপেলেদের সাথে যখন এক জায়গায় ঘুরতে যেতাম, আমাকে আসলে পরিচয় পর্ব কিন্তু চলে আসে যে এটা কে। তো যখন বলতো যে এই ছেলেটা কে, তো আমি বলবো আমার পরিচয়টা, আমি বলবো, ঠিক তখন ওরা আমার মুখ থেকে কেড়ে নিত।
কেড়ে নিয়ে বলতো যে হচ্ছে চিনবেন না ওই অমুক গ্রামের অমুক চাচার ছেলে, তো অমুক গ্রামের তোমার বাপের নাম কি, এটা যখন বলতো তখন আমি বলে ফেলতাম, মানে আমার পরিচয়টা আমি দিয়ে ফেলতাম যে আমি কেদার ফকিরের নাতি। মানে আমার বাবার পরিচয়টা কিন্তু ছোটবেলা থেকে আমার সাথে নাই, কারণ আমি তো আপনার বললামই যে আমি 7 মাস আমার মায়ের গর্ভে যখন আমি 7 মাস তখন কিন্তু আমার বাবা নিরুদ্দেশ, আমি আর আমার বাবাকে পাইনি। তখন বলতো আসলে সেই জিনিসটা পরে যে বন্ধু বান্ধব, মানে আমার যে বন্ধু অভিজাত ফ্যামিলির যে বন্ধুগুলো, ওরা খুব ভালো, ওরা অনেকে এখন দেখছে কিনা জানি না, অনেকে আমেরিকা আছে, কেউ কানাডায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, কেউ ওসি আছে, কেউ এসআই আছে, সব ভালো ভালো পর্যায়ে আছে সবাই। তো পরের দিন যখন ওদের সাথে আবার সেটাতে ওইখান থেকে চলে আসতাম, চলে আসার পরে পরের দিন যখন আবার একসাথে ঘুরতে ঘুরতে কোথাও যাওয়ার উদ্দেশ্যে হয়তো ওরা আলোচনা করত, কিন্তু আমাকে নিতে চাইতো না, আর আমাকে আবার পুনরায় নিতে চাইতো না এই জন্য ঘৃণা করে না, মানে ওরা আমার কষ্টটাকে, আমি যেন কোথাও গিয়ে কষ্ট না পাই, মানে ওই জিনিসগুলো যেন আমাকে ফেস না করতে হয়, সেজন্য তারা আমাকে নিতে চাইতো না। কিন্তু খেলাধুলার বেলায় বা ঘোরাঘুরিতে সবসময় আন্তরিক ছিল এবং মন থেকেই ভালোবাসতো ওরা আমাকে। যা কিভাবে এই দিন যেতে থাকে, আমি যখন ক্লাস 8-এ উঠি, আমি খুব ভালো ছাত্র ছিলাম, আমি বললাম বরাবরই আমি খুব ভালো রেজাল্ট করতাম। আমি যখন ক্লাস 8-এ, তখন আমার মনে আছে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম বন্ধু বান্ধবের সাথে, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, একজন বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওইখানে ওই বন্ধুর মামা বলতেছিল, ওকে কেন নিয়ে আসছিস, মানে পরিচয়হীন একটা ছেলে, যার কোনো লেভেল নাই, এরকম ছেলের সাথে কেন ঘুরিস। আমাকে খুব আহত করেছিল সেই দিনের সেই ওইটা আমার এখনো স্পষ্ট, মানে যখনই মনে হয় আমার খুব খারাপ লাগে। আমি খুব ভেতরে ভেতরে সাংঘাতিক আহত হয়েছিলাম। তারপরে আমি চলে আসি, আমি কিছু বুঝতে দিইনি, অনুষ্ঠানটা শেষ করে চলে আসছি। আসার পরে আমি আর ওদের সাথে ওইভাবে মিশতাম না, কারণ আমার জন্য ওটা ছোট হতো। বিভিন্ন জায়গায় ওরা অপারগতা, মানে আমায় না নিয়ে গেলেও আমি মন খারাপ করব, যে কারণে ওরা আমাকে নিয়ে যেত, কিন্তু নিয়ে যাওয়ার জন্য ওরা নিজেদের অনেক সময় সমস্যায় পড়তো, যে কারণে আমি ওদের কাছ থেকে, আসলে মানুষ তো সঙ্গ ছাড়া থাকতে পারে না, আমারও তো সঙ্গ প্রয়োজন। আমি যখন ওদের কাছ থেকে দূরে সরে আসি তখন আমার আর একটি সার্কেল হয়, যে সার্কেলটি হচ্ছে বোকাটে সার্কেল। সার্কেলটি বোকাটে সার্কেল, ওরা হচ্ছে লেখাপড়ায় খুব একটা ভালো না, আবার হচ্ছে সিগারেট খায়, অনেক সময় দেখা যায় সিগারেটের মধ্যে কি যেন ভরে খায়, হ্যাঁ, ওটা আমি পরে বুঝলাম। আমি মাদকে কিভাবে গেলাম সেটা ওটা এত তিন এরকম, এটা গাঁজা কয়, এটা সবাই বুঝে। আর তুই যেভাবে ডেলিভারি মারছে, তোর যে চেহারা অবয়ব দেখতেছি, দাঁতের কোনাতে যে দাগগুলো দেখতেছি, আমারও আছে দেখ। এটার জন্য যে আবার ওই রকম বুঝতে হয় এরকম না, বললেই বোঝা যায় এত নটাঙ্কি করে বলার কিছু নাই। একটা আবৃত্তি বলতে চাই, একটা আবৃত্তি শুনি। কেউ কথা রাখেনি, এটার জন্য প্রয়োজন ওইটা মারছস কিনা না, আমি তো মারছস কিনা না 17 সালে ভয়েস এর ওই ডেলিভারি আসতেছে না, যেটা তুই তখন দিতি, কেউ কথা রাখেনি, মারছস কিনা না আমি 17 সাল থেকে আমি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, কেউ কথা রাখেনি। আচ্ছা, যাই হোক, তারপর কথা রাখেনি, শুনি। কেউ কথা রাখেনি, সাউন্ডের জোরে দে, একটু রিভাব দেওয়া যায় কিনা। রিভাব নাই। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বৈষ্ণবী হঠাৎ তার আগমনী গান থামিয়ে বলেছিলেন, শুক্লা দাদু সিদ্ধি, যাওয়ার সময় তোমার অন্তরাটুকু শুনিয়ে যেও। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি,
মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, আমি তোমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভমর খেলা করে। আমি আর কত বড় হব নাদের আলী? আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে। একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখেরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। সুবর্ণ কঙ্কন পোড়া ফস্যা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, লাঠি লজেন্স, ভিতরের রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে অরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকার ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মানুষের গন্ধ। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। বাহ, লস্কর বাড়ি মেয়েরা, আরেকবার লস্কর বাড়ি মেয়েরা থেকে। ভিখেরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। সুবর্ণ কঙ্কন পরা ফস্যা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, লাঠি লজেন্স, ভিতরে রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, বরুণা, যেদিন আমায় সত্যিকার ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মানুষের গন্ধ। মাংসের নাকি মানুষের? মাংসের। মাংসের গন্ধ। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। awesome. গল্পে চলে যাই। সম্পর্কে প্যাচ লাগলো কোথায় এটা? হ্যাঁ, সম্পর্কটা ঝামেলা হলো কোথায়? সম্পর্ক মাদক। আমার মাদক, এই মাদকটাই আমার জীবনের সব শুরু শেষ দিয়ে? করে দিচ্ছে। শুরু কি দিয়ে? শুরু ওই যে আমার পরিবেশ। না, পরিবেশটা সেগুলো তো বেটা। মানে কি দিয়ে আপনি মাদকে ঢুকেছেন? মাদকে ঢুকেছি আমি বললাম না যে আমাদের সার্কেলটা, আমার যে সার্কেলটা, আমি ভালো ছাত্র ছিলাম, আমার সঙ্গটা ছিল কিন্তু অভিজাত পর্যায়ে ছেলেদের। এগুলো শুনেছি। তারপর বকেটে ছেলে, তারপর বকেটে ছেলেদের গাঁজা সঙ্গে থেকে শুরু নাকি? হ্যাঁ, গাঁজা থেকে শুরু। তারপর গাঁজা থেকে শুরু, তারপরে লং টাইম। ফেন্সি লং টাইম বলতে আমি হচ্ছে ফেন্সি খাইছি প্রায় 11 বছর। এই জন্যই বলতেছি, আমার চেহারা, দাঁত আর নাক মনে হচ্ছে। হ্যাঁ, 11 বছর আমি ফেন্সি ডিল খাইছি। বাবাতে কবে আসলি? আমি ওই আপনার হচ্ছে 11-র পরে আর কি। 11-র পরে সম্ভবত 13 থেকে 17 সবে পর্যন্ত ঢুকতেছে তখন বাবা, তুই ধরে ফেললি বাবা। হ্যাঁ, হিরোইন, মানে হেরোইনটা আমি ওই 11 থেকে হিরোইন এবং বাবা একসাথে? হ্যাঁ, একসাথেই। আর
এইটাই ফেনসিডিল গাঁজা, ওটা তো আপনার হচ্ছে ফার্স্ট এসে গেছে আর কি। ওগুলো তারপরে কোনো নেশার মধ্যে পড়েই না তোর কাছে? মানে ওই সময়টা ওই রকম হতো, আসলে ওই সময়টা ওই রকমই আমি ভাবতাম। হেরোইন ইয়াবা যখন নিতাম তখনও নেশার লাস্ট কবে খাওয়া হয়েছে? আমি আজকে আসার আগে? না আমি নাহলে কথা বলতে পারতি না। না 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 আমি আপনি যেটা বলছেন না, এটা বাবা, আমাকে তুই যারা দেখছে, আমার কাছে যদি আসতি, আমি বলি তোর নিজের কথা বলার স্বার্থে হলেও আমার কাছে আসলে তুই হয়তো কথা বলতে পারবি না, বা কথার প্রান্ত না 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 আমি বলি এটা আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে না, অত বড় কথা বলছি না। আমি বলি লাস্ট কবে আপনাকে, খেয়েছিস? আমি লাস্ট খাইছি হচ্ছে 2016 সালের 26 নভেম্বর। এরপর থেকে কোনো অ্যাডিকশন আমার মধ্যে নাই। আমি তারপরে পুরাই সংসারী। আমি এবার কোন মানুষটাকে ঘিরে এত বেশি আফসোস, এত বেশি কষ্ট, এত বেশি প্রেম, এত বেশি মায়া, কাকে ঘিরে? নাম বলার দরকার নেই, শুধু স্টোরিতে যেতে চাই। হ্যাঁ, আমি স্টোরিতে যাচ্ছি। তারপরে সেটা গেল কলেজে ভর্তি। ওগুলো প্রসঙ্গ বাদ, আমি বলছি যে ওই মানুষটার কথা। যে মানুষটা আমি কিন্তু কারোর জন্য মাদক আসিনি, আমি কোনো নারী না, ওগুলো তো শুনেইছি আমরা। এটা তো এক সময় বন্ধুদের সাথে একটু আন্ডার প্রোফাইল করা হতো, কষ্ট ঠিক ছিল, বা ওই বকটেদের সাথে আসলে এটা বয়সের সাথে ওগুলো ডান। বাট সম্পর্কে পড়া কোথায়? সম্পর্কে পড়া হচ্ছে আমি যখন এগুলো থেকে মানে চিন্তা করতেছিলাম যেগুলো থেকে আমার বের হতে হবে, আমার নানাটা মারা গেল। আমার আসলে জীবনের গল্পটা অন্যরকম। আমি বাপ হারাইছি জন্মের আগে, আমার বাপ কিন্তু জীবিত। আমার মাকে হারাইছি সেপারেটেড। হ্যাঁ, আমার সেপারেটেড মানে আমার বাপ হচ্ছে একজন উদাসী, মানে বিভাগী মানুষ। আমাকে 7 মাসের পেটে রেখে সে ওকে। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে 5 বছর বয়সে মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। নানা ভিখারি। সেই সংসারে নানা মারা গেছে। আপনার হচ্ছে আমি যখন ক্লাস 9-এ, আমি আপনার হলো 2001 সালে, আমি 99 সালে আমার রেজিস্ট্রেশন। আমি হচ্ছে আপনার 2000 সালের পরীক্ষার্থী, এসএসসি। আমি যে কোনো সমস্যা বলতে ফিনান্সিয়াল সমস্যা, মানে অর্থনৈতিক সংকটের কারণে আমি পরীক্ষা না দিতে পারার কারণে আমি 2001 সালে এসএসসি পাশ করি, কলেজে ভর্তি হয়ে বিএনপি সরকার ক্ষমতায় যায়। আসলে বয়সের তাড়নাতেই আমি ওই টাইমে ওই যে বললাম না যে বোকাটের যে একটা সার্কেলের সাথে চলতেছিলাম, চলতে আমি রাজনীতির মধ্যে প্রবেশ করি। ওকে, ডান, ওগুলো আলোচনার বিষয় না। তারপরে হচ্ছে এভাবে যেতে যখন আমার একবারে মনে হচ্ছিল যে আসলে এটা জীবন না, মাদক আমার সবকিছু শেষ করে দিছে তখন আমি ভাবলাম যে আমাকে কিছু করতে হবে। আমার তো কেউ নেই, আমার মানে কেউই নেই। আমার নানি ছিল, সে মারা গেছে। আমার মা অন্য জায়গায়, আমার বাবা তো নাই কই। আমি এই ভাবনা থেকে ভাবলাম কিছু একটা করতে হবে। আমি তখন কিন্তু মাদক থেকে বের হতে পারিনি, কিন্তু কিছু করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সেলিম বৈরাগী বলেছেন, আলম দোস্ত, আমি তোমার পাইলটের বন্ধু সেলিম ফরাইজি। তোমার জীবন গল্প দেখছি, খুব ভালো লাগছে, চালিয়ে যাও। আমি থাকতে তোমার কোনো সাহস নেই। ও খুব হচ্ছে মানে ফান করে অনেক। ঠিক আছে, ওকে। তারপরে 2006 সালে তো কিছু করতে হবে। নারায়ণগঞ্জ, আমার এক মামাতো ভাই আমাকে বলে। আপনার নাটোর জেলার কোন থানায় আপনার বাড়ি? গুরদাসপুর থানা। তো যখন হচ্ছে আজকে অতিথি নাটোর থেকে এসেছেন গুরু। হ্যাঁ, যখন হচ্ছে আমার মামাতো ভাই বলে যে নারায়ণগঞ্জ একটা কাজের কথাবার্তা হয়েছে, তুই নারায়ণগঞ্জ যা। আমি একটা ঠিকানা দিই, আমি নারায়ণগঞ্জ চলে যাওয়ার পরে ওইখানে আমার কাজটা হয় না। কাজটা না হওয়ার কারণে আমি তখন চিন্তা করি, আমার মামাতো ভাইকে বলি যে কাজ হলো না, আমি এভাবে বাড়ি যাব, বাড়িতে কি করব। তো ও আমায় বলল যে হচ্ছে রিক্সা চালা, কাজ না হওয়া পর্যন্ত রিক্সা চালাতো। রিক্সার আপনার হচ্ছে ম্যাচ থাকে, কিন্তু রিক্সা ড্রাইভারদের খাওয়ানোর জন্য, থাকার জন্য। হ্যাঁ, তো ওই ম্যাচ আমার পাশের গ্রামেরই এক চাচার। তো সেইখানে ম্যাচে থাকা শুরু করি, রিক্সা চালাই, একবেলা করে চালাই। আসলে মানে নিজের খাওয়ারটা জোগাড় করার জন্য, মানে খরচটা জোগাড় করার জন্য আমি রিক্সা চালাই। একবেলা করে রিক্সা চালাই, আর একবেলা করে ঘুম পাড়ি ঘুরি, এগুলা করি। তো ওই ম্যাচেই একটা মেয়ে ছিল, মেয়েটা অনেক সুন্দর, ওই চাচার মেয়ে, ম্যাচ মালিকের মেয়ে। তো ধীরে ধীরে ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, আমি ওর সাথে প্রেমে জড়িয়ে যাই। যেদিন আমার আর ওর হচ্ছে প্রেমের আদান প্রদান হয়,
তার পরের দিনই ও আমার কাছ থেকে চলে যায় কিভাবে, মানে ওর বাবা ওকে হচ্ছে বাড়িতে পাঠিয়ে দেয়। তো বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে 2-3 দিন পরে ওই চাচাও বাড়িতে যায়। নারায়ণগঞ্জে লোকাল লোকজনের কাছে বেশ কিছু ঋণ করছে, সেই ঋণের চাপের কারণে টাকা আনতে যাওয়ার পরে আপনার 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, আসে না। আর যারা পাওনাদার তারা এসে অনেক গালিগালাজ করতে থাকে। তখন যে রিক্সা চালকগুলো ছিল তারা ভয়ে রিক্সা ওই থেকে আর কি হচ্ছে আপনার মেস থেকে সবাই চলে যায়। কিন্তু ওই চাচা 4টা মানুষকে রেখে যায়, মানে 2টা শিশু ছেলে আর একটা শিশু মেয়ে এবং তার ওয়াইফকে রেখে চলে যায়। আর আমার সাথে যার সম্পর্ক হয়েছে তাকে তো আগেই পাঠিয়ে দিছে, আসে না, মেস খালি হয়ে গেছে। এখন এই 4টা মানুষকে মানে খাওয়ানো দাওয়ানোর একটা বিষয় আছে, এই 4টা মানুষকে কি খেতে দেবে? আমি অনেক চিন্তা করে ভাবলাম যে এদেরকে আমি কিভাবে ফেলে যাই। আমিও চলে যেতে চাইছিলাম, কিন্তু আমি ভাবলাম যে আমি চলে গেলে এদেরকে, মানে তো অনেকেই বলতেছিল যারা টাকা পাবে যে বাচ্চা 2টাকে লেদে কাজ করে শোধ করে নেবে, মেয়েকে ঝিয়ের কাজ করাবে, বউকে ঝিয়ের কাজ করাবে, এগুলো বলতেছিল। এই কথাগুলো শোনার পরে আমি ভাবলাম যে এদেরকে ছেড়ে যাওয়া আমার ঠিক হবে না। শুভ চৌধুরী বলেছেন আলম ভাই, সবুজ ভাইয়ের বিষয়ে কিছু বললেন। আমি প্রথমেই বলছি সবুজ মামার কথা। তো আমি যখন ওদের দায়িত্বটা নিতে চাই যে আমি যতটুকু পারি অন্তত ডাল ভাত হলেও একসঙ্গে খেয়ে চাচা আসার পরে যেটা হয়। চাচার বয়স কত ছিল? চাচার বয়স তখন 50 আপ। আপনি কি গান পারেন? চাচির বয়স? আপনি গান? হ্যাঁ, আমি গানও গাইতে পারি। একজন অনুরোধ করেছে, ঠিক আছে আমরা গল্পটা শুনি। চাচির বয়স তখন 45 হবে। আমি বলতে পারি যে বৃদ্ধই, এরকম আর কি। তো চাচিটা আতপাগলি, মানে একবারে সহজ সরল একটা মানুষ। তো তারপরে যখন সবাই ম্যাচ থেকে চলে যায়, চলাফেরার সমস্যা হয়ে যায়, তখন আমি আবার নতুন করে, জায়গাটার নাম খিল মার্কেট, নারায়ণগঞ্জের ওই জায়গাটার নাম খিল মার্কেট, ওই জায়গাতে সব পরিচিত যারা রিক্সা চালক আমার এলাকার, আমি ওদেরকে আবার হাতে পায়ে ধরি যে এই 4টা মানুষকে বাঁচানোর জন্য হলো, তোমরা ম্যাচে থাকো, তোমরা তো টাকা দিয়েই খাও, এখানে খেলে হবে কি এই মানুষগুলো বাঁচবে। তো আবার ম্যাচ চালু হয়ে যায়, চালু করে ফেলে, তখন রান্নার মানুষের প্রয়োজন হয়। তখন আমি ওনাকে ফোন দিই, ওই চাচাকে ফোন দিই যে চাচা এই ঘটনা, ম্যাচটা তো আবার চালু হয়েছে, আপনার আসতে কি সমস্যা কি? কোথাও আমি টাকা জোগাড় করতে পারতেন, টাকা জোগাড় করতে পারলে আমি চলে আসবো, তো তুমি চালাও এইভাবে। তো বললাম যে রান্নার মানুষের প্রয়োজন, তো চাচি তো পারে না। তখন আমায় বললো যে হচ্ছে আমার যার সাথে সম্পর্ক, যে তুমি একে নিয়ে যাও। তখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তাকে নিয়ে যাওয়ার পরে চাচা বলেন আমি 1 সপ্তাহের মধ্যে চলে আসবো। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, আমি কিন্তু এইভাবেই আছি। 2.5 মাস পর্যন্ত যখন আসে না, তখন আমিও আর পারছিলাম না। আমি তখন চাচাকে বলি যে চাচা আপনি যদি না আসতে পারেন তাহলে আমায় বলেন, আমি এদেরকে নিয়ে চলে আসব। তখন আমায় বল তুমি আনতে পারবে না, ওরা স্থানীয় লোকজন, ওরা খুব খারাপ, তোমায় কিন্তু মার দিবে। তখন আমি বলি চাচা সেটা আমি দেখতেছি, আপনি শুধু বলেন যে আমি নিয়ে আসবো কিনা। তখন আমায় বলে যে আনতে পারলে তো ভালোই। এই কথাটা যখন বলে তখন আমি একটা রিস্ক নেই। ওই ম্যাচের যে ফ্যান ট্যান ছিল, শিলপাটা বা টিভি অনেক কিছু ছিল, ওগুলা তো নিয়ে আসা সম্ভব না। মোটামুটি যেহেতু অভাবী মানুষ, বিক্রি করে যে কয় টাকা হয়, যাওয়ার খরচেরও তো ব্যাপার আছে, তখন ওগুলো বিক্রি করতে থাকি। এইটা ওই পাওনাদারের কানে চলে যায়। যাওয়ার পরে এসে আমায় ধরে ফেলে, আমায় টানতে নিয়ে যাচ্ছিল নারায়ণগঞ্জের ওইখানের একটা বিষয় আমি নিজে চোখে দেখছি। কেউ যদি অপরাধ করে, বাহিরের ক্লাব আছে, ক্লাব ঘরে ওরা স্থানীয়রা নিয়ে যায় বান্দার পরে আচ্ছা মতো পিটায়। আমার জান তো সব শুকায় গেছে যে হ্যাঁ আল্লাহ আমার কপালে কি না আছে। তো তারপরে মানে ফেরেশতার মতো ওই ম্যাচটা যে মালিকের জায়গায়, ওনার নাম হচ্ছে খোকন হাজি, ওই লোকটা চলে আসে। আসার পরে ওই লোকটা আমাকে বলে যে তুমি এদের কে হও? তো বললাম যে আঙ্কেল আমি তো কেউ হই না, আমি প্রতিবেশী।
কিন্তু মানবিক দিক থেকে এই বাচ্চাগুলোকে আমি ফেলে যেতে পারিনি। এই অসহায় মহিলাটা এবং এই বাচ্চাগুলোকে আমি ফেলে যেতে পারিনি। আমি এদের এই 2.5 মাস আমি এদেরকে বিভিন্নভাবে চেষ্টা করছি চালানোর, আমি আর পারতেছি না, আমি এদের ফেলেও যেতে পারতেছি না। তো কি করবে? তখন ওই আঙ্কেলই বলতেছে, এদের কি দোষ, তোমরা টাকা দিছো যাকে তার কাছে যাও, এদের কি দোষ, এরা তো নিষ্পাপ, এরা নিষ্পাপ, এদেরকে এভাবে আটকাও না, তুমি ওই লোকের কাছে যাও, বাড়িতে যাও, ওইখানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের সাথে সালিশ করে তুমি টাকা উঠায় নিয়ে আসো। তো এই কথাটা বলার পরে স্বাভাবিক হয়ে গেল জিনিসটা। আমি সবকিছু বিক্রি করে ওদেরকে নিয়ে গিয়ে ওই চাচার কাছে পৌঁছে দিলাম। প্রেম কিন্তু ওই যে প্রেমের পরেই কিন্তু আমার কাছ থেকে চলে গিয়েছিল, তারপরে যে আসলো, আমরা শুনছি আসার পরে তো গেঞ্জাম, তারপরে চলে গেল। যাওয়ার পরে এখন আমি তোকে বিয়ে করব, এখন বিয়ে করব আমার মাকে বললাম। তখন আমি মায়ের কাছে চলে গেছি, যখন নানা টানা সব মারা গেছে, নানা নানি মারা গেছে না, তখন আমি মায়ের সাথে যোগাযোগ করি। যোগাযোগ আগে থেকে ছিল, কিন্তু মায়ের কাছে থাকতাম না। আমি ওনাকে সৎ বাপ বলতে চাই না, উনি বাপের চেয়েও অনেক কিছু, মানে নিজের বাবার চাইতে অনেক কিছু, যিনি আমার মানে বাবাই আমার। তো উনি যখন বলেন যে এভাবে না থেকে তুমি আমাদের কাছে আসো, আমি চলে যাই। যাওয়ার পর মাকে বলি যে মা, আমি অমুকের মেয়েকে বিয়ে করব। তখন মা আপত্তি করে, মা চিনি ওই বংশে তোর যাওয়ার দরকার নেই, ওরা ভালো মানুষ না। তো আমি বলি যে না, আমি তো ঘটনা হচ্ছে এই বংশ দেখবো না, আমি ওর সাথে, ওকে আমি ভালোবাসি, ওকে আমার প্রয়োজন, আমার বাঁচার জন্য প্রয়োজন, তুমি বলতে পারো যে ওটা আমার বাঁচার অবলম্বন। তখন আমি নাসরবান্দা হয়ে যাই। তখন হচ্ছে আমার মা চলে যায়, আমার এক খালাতো ভাইকে সাথে করে যাওয়ার পরে আপনার ওই চাচা আমার মাকে না বলে দেয় যে না, বিয়ে করা যাবে না। তো ওই যে বললাম না, রাজনীতিতে যাওয়ার পরে গুরদাসপুর উপজেলায় আমাকে অনেকেই দেখতেছে। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত গুরদাসপুর উপজেলায় আলম নামটাই একটা ফ্যাক্ট ছিল, মানে আমার নামটাই একটা ফ্যাক্ট ছিল। আমার নামে অনেক কিছুই হতো। তা আমার একটা সাহস ছিল যে হচ্ছে আমার রাত্রে, ওই অনেকে রাত্রে পালায় বিয়ে করে না, তো রাত্রে যাওয়ার প্রয়োজন, আমি দিনের বেলায় নিয়ে আসলে আমার সামনে কেউ আসবে না, এরকম একটা আত্মবিশ্বাস ছিল আমার। তারপরে আমার এক ছোট ভাই মাইকো চালায়, আমি ওকে ঠিক করলাম যে এই ঘটনা তোমার কিন্তু আনতে হবে। তো বলে আপনি গেলে সমস্যা নেই। তো বললাম যে রাত্রে না, কিন্তু দিনের বেলা। তো দিনের বেলা কখন, দিনের বেলা এগুলা করে? আমি বললাম দিনের বেলা সমস্যা নেই। তো তারপরে তখন 3টা বাজে, আগেই তোর সাথে কথা ছিল আমার। ওর বাড়ির সামনে মাইকো দাঁড় করেই গেট খোলার পরে আসে, ওকে হাত ধরে তুলে নিই আমি গাড়ির মধ্যে। রাস্তার সামনে অনেকেই দাঁড়ায় আছে, সবাই, কেউ সামনে আসেনি। তো যাই হোক, বিয়ে করার পরে যেখানে গিয়ে উঠছিলাম আমার এক বন্ধুর বাড়ি, ওইখানে 2 মাসের মতো ছিলাম। তারপরে আমার মা যায়, আব্বা পাঠায় দেয়, যাই হোক মা নিয়ে আসার পরে এই সময়টা কিন্তু আমার মধ্যে মাদক ওইভাবে ছিল না। এই সময়টুকু যে এই যে রিক্সা চালানো, বিয়ে করে, এই সময়টুকু আমার মধ্যে মাদক ওইভাবে ছিল না। তারপরে আমি বিয়ের 1 বছর পরে 7 সালে বিয়ে করছি, 8 সালের দিকে আমি আবার মাদকের দিকে ঝুঁকে যাই, আবারও মাদকের মোহে পড়ে যাই আমি। কারণটা কি? কারণটা আমি কিন্তু এই আপনার হচ্ছে নারায়ণগঞ্জ আসার আগ পর্যন্ত ফেনসিডিল এবং গাঁজাটা খেতাম, তার বাইরে কোনো নেশা, ইয়াবা বা হেরোইন এগুলো করতাম না। তো আমি 8 সাল থেকে হেরোইনের মোহে পড়ে যাই। কারণ এটা সঙ্গ দোষে, এটা মানে ওই যে দেখি বলে আর কি, যে একদিন খেলে কি হবে, একদিন খেলে কি হবে, এইটা করতে গিয়ে আমি এই মাদকের মোহে পড়ে যাই। মোহে পড়ে যাওয়ার পরে তারপরে বেশ কিছুদিন এভাবে চলতে থাকে, প্রায় 2 বছর। আমি বুঝতে পারিনি যে হেরোইন, ইয়াবা এতটা ভয়ানক নেশা। মানে প্রথমে তো নিতাম হচ্ছে যে আনন্দের জন্য, রিল্যাক্স করবো এই জন্য, কিন্তু পরবর্তী 2 বছর পরে যায় যেটা বুঝলাম। নিকনেম কি আলম? হ্যাঁ, নিকনেম কি তোমার? ডাকনাম কি? আলম।
একটা সত্যি কথা বলতে ভাই, যে আসলে অ্যাডিকশনটা, এই নেশাটা নেওয়া কৌতূহলবশত সবাই যেটা বলে, যেটা কেমন নেশা একটু দেখি, একদিনে কি হবে, তারপর ভালো লাগে তাই খাইতে থাকে, নাকি নিজের পুরুষালী ব্যাপারটাকে পুস্ট আপ করার জন্য এই দিকে গেছে? হ্যাঁ, বিশেষ করে বিয়ের পরে যখন সত্য আপনি যখন কথা কথা বল। সত্য কথা বলতেছি, আমি তো জোহরি মা, আসল জায়গা থেকে গুরু, গেছি। আপনি একটা গুরু। গুরুর মা। আপনার হচ্ছে ওইটার জন্য তো গেছি। বিয়ের পরে, হ্যাঁ বিয়ের পরে যে আরো বাঘ হ্যাঁ পুরুষ হ্যাঁ, 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 ওটার জন্য গেছিলি না? হ্যাঁ, হেরোইনে, হ্যাঁ। এইটা তারপরে তেজ মারা গেছে। এইটা তারপর কন্টিনিউ কর। এইটা- এটা বলার কারণ হচ্ছে যে যারা এই রকম ভাবে এখনো শুনতেছো, এটাতে কিন্তু ফাইনালি তেজ মারা যায়, তাই তো? হ্যাঁ। ওকে, তারপর আচ্ছা যাই হোক, তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? এত সন্দেহ প্রবণ, ওরা 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 না, এটা ওরা। এখন তুই ভাবতেছিস যে এই বাটপাটা জানে কেমনে? You know every taste. এটা ওরার মধ্যে পড়ে না, আছে কিছু এটা ওরার একটা। মধ্যে পড়ে না। না, এমন সন্দেহ ভাবে তাকাচ্ছে। তুই দেখছস কি দেখছি তো। যে আমার কো অ্যাঙ্কার আমাকে কোশ্চেনে দিচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তারপর তারপরে যাই হোক, আপনি যেটা বললেন, আসলে ওইটার কারণে একেবারে ফুল অ্যাডিক্টেড হয়ে যাই, টোটাল। সত্যি কথা আর আমি যেটা, কি প্রোগ্রাম তো আমাকে এটার জন্য তো বসাইছিস প্রোডিউসার হিসেবে, রাইট? এখন আমি যদি না বলতাম তাহলে কি সঠিক তথ্যটা আসতো? না তুই কি জীবনে এটা- বলতি? না, আমি বলতাম না লজ্জার জীবনে কারণে, বলতি? যে এখানে আসলে এই ফেজে আমার বাট এই কথা কি আসতো? স্টেজে, তো তুই হ্যাঁ। আমাকে কিসের জন্য বসাইছিস প্রোডিউসার হিসেবে? এইটাকে আসাটা খুবই দরকার ছিল। Of course দরকার, কারণ এটার জন্যই। না, এটা আসলে রে ভাই, বিয়ের পরে যদি প্রথম কোনো- কথা হচ্ছে যে কারো জ্ঞানেই নাই, আর যে জ্ঞানে আছে সেই জিনিসটাকে আনভিল করবে, ইটস ইম্পর্টেন্ট। কারণ এটার কারণে ওইটাতে যায় এবং আটকায় যায় ওখানে, হ্যাঁ, ঠিক না বেঠিক? হ্যাঁ, right. হ্যাঁ, বাড়িবার 100%। তো তো আমি তুই ওইভাবে আমাকে ওই আটকায় কারণে গেছি। বসাইছিস না কি কারণে বসাই? বলবো না এগুলো। না, গুরু, ঠিক আছে, good আসলে আবার 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 তুই তো দিন শেষে প্রোডিউসার, আমাকে বসাইছিস, বলবো না এটার কারণে ওখানে যায়, রাইট? হ্যাঁ, এবং আটকে যায়। থাম, বাবা এবং হিরোইন স্পেশালি, আমি পুরুষ হ্যাঁ, বাঘ, হ্যাঁ, হ্যাঁ। এটার জন্যই তো যায়, হ্যাঁ। দিয়ে আটকায় যায়, হ্যাঁ। এটাই তো, দিয়ে পচে যায়। হ্যাঁ, শেষ। পুরুষ বাঘ সব বা ভেড়িতে সব পরিণত শেষ, হয়, সব রাইট? শেষ, হ্যাঁ। তো এটা বলবো না, 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 এটা আসলে জানা। আর আমি না বললে তুই বলতি? না, আমি বলতাম না, কারণ এই পেজে আমার আসলে এইরকম জায়গায় এটা আর তোর বলা যাবে কল্পনাও কিনা, নাই মানুষ যে কি এই ভাববে। মানুষগুলো এইভাবে আনতে পারবে, এটাও তো জানিস না যে না। এরকমই কোনো একটা আসরে এই শালাও বুঝতে পারে যে লোকটা তোর হোস্ট করতেছে, গুরু বলে যাকে ডাকতেছিস, এটা তো তুই ভাবিসনি কখনো না। যে ওই আসরে ও থেকে আসছে মনে হয়। হ্যাঁ। এরকম যদি ভাবিস তো ভাব, আমিও থেকে এসেছি, বাট যদি ভাবতিস তো ভাব, তাই এটাই তো। ওকে, তারপর আচ্ছা, তারপরে ওইভাবে আটকে যায়। আটকে যাওয়ার পরে একটা সময় গিয়ে আমি যখন তুই তো মাদক- খুশি 100 ভিউয়ারশিপ আমি না, এই সবকিছু তো শেষ আসে আমার যখন আমি নেগেটিভ গুরু ভিউয়ারশিপ চাই না তো। গুরু ও মা, না এক সেকেন্ড থামতে হলাম, আমার চেয়ে তোর পাশে নেই। হ্যাঁ। আমি আর আলম একসাথে বলতেছি এই কথাগুলো, এখন কি এই সত্য কথাগুলো তোরা শুনবি নাকি শুনবি না? তাহলে আমি নিজেকে আমি filter কিন্তু করা পানি শুরু খাবো করবো। গুরু। হুম। আমার সূচি ভাই আছে, এগুলো একটু 1 ইঞ্চি ফাঁক থেকে গেল। চাপ দিস না একটু। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনি কিভাবে এসেই আজকে অতিথিকে কবিতার কথা বললেন? আমার মনে হয় গুরু আমার পেজে গেছে। কোথাও যায় না, আমি এত সময় আমার না। না, এখন পর্যন্ত আমি গুরু যুদ্ধ actually- না, আমি করতেছিলাম। পেজ থেকে মেসেজ করছিলাম আমার সেজন্য ভাইয়ের সাথে হয়তো। যুদ্ধ করতেছিলাম। যাই হোক, এখন তুই বল আমাকে, তুই আগে ক্লিয়ার কর। আপনার জীবনটা কি এখন আপনার ভাই আর আমি দুজন হেল্প করে দেই? আমি কিন্তু করি না, তুই করিস না, আপনি আমারটা তুই হচ্ছে সিনথেজারের ফিমেল ভার্সন। এখন তুই আমাকে বল, আমি সিরিয়াসলি কোশ্চেনটা করতেছি, বিং প্রোডিউসার, তুই বল এখন কি আমরা উপর উপর থাকবো নাকি আসলে ডিটেলে যাওয়া হ্যাঁ, উচিত যাতে detail- মানুষের উপকার হয়? হ্যাঁ, উপকার হয় উপর সেটাতে। তুই থাম আমরা- আলম, তুই আলম, আমি এতে আমরা দুইজনই তোর জনতার মুখোমুখি আদালতে মানে আসামি হিসাবে আছি। উপর উপর থাকবো নাকি আমরা ডিটেলে যাব সেটা বল। কারো কি উপর উপর থাকাটা মানে এটা কি হয়? এটা কি উচিত? ডিটেইল না, ডিটেইলে যাওয়া উচিত ডেফিনেটলি। তুই কি বুঝিস কিন্তু নি? তাই বলে আরেকবার বলি, আর বুদ্ধিমানে বুঝিসনি। আমি আর আলম একটা কথাতে আমরা একমত হয়েছি, রাইট আলম? সেটা হচ্ছে যে আমরা ওই একটা পর্যায়ে গিয়ে ওরা ভাবে এই যে খারাপ টাইপের নেশা যেগুলো অ্যাপার্ট ফ্রম দ্য ওয়াইন এন্ড গাঁজা, নেশা সবই খারাপ গুরু, there is nothing called খারাপ টাইপ, না না, একটা আছে খুব জঘন্য টাইপ, যেমন বাবা হিরোইন একদম শেষ পর্যায়ে, যখন টাইপ। হ্যাঁ, হ্যাঁ, লাস্টে লাস্ট স্টেজ। তো তখন ওরা ফাইনালি এই টাইপের
পুরুষ যারা ওরা ঢুকে ওই চিন্তা করে যে এটাতে মনে হয় একটা বুস্ট আপ হবে ভিতর থেকে, রাইট? এবং এই যে ইরেকটাইল ডিসফাংশন সেগুলোর জন্য যেমন ট্রিটমেন্ট আছে, রাইট? যেমন টার্নাফিল, আচ্ছা আমরা নাম না মেনশন করি, ওকে, লোকে ভাবে যে আমি কি এগুলো খাই কিনা। তো এগুলোর স্বার্থে যায়। আর একটা আছে মাদক, এই মাদকে এগুলোর আশ্রয় নেয়, কিন্তু ইটস এ ভেরি সার্টেন টাইম অফ বিং, মানে ধর 2 মাস 6 মাস 1 বছর, তারপরে কিন্তু একদম শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সে তো তখন জানে না ওইটার আশ্রয় ওই কারণে নাই। যেমন ও স্বীকার করলো যে আমি এটার কারণে গেছি, তাহলে এই ডিটেলে যাবো নাকি যাবো না? না যাবো, ঠিক আছে। হ্যাঁ, এগ্রিড তুই নাকি না? এখানে যে না যাইতো তাহলে আরো যে তো মানুষজন গুলো দেখতেছে এরা তো এইভাবে সতর্ক করার জন্য আসছি। হ্যাঁ, তো আমি না বললে তো তুই সতর্কতার মধ্যে ঢুকতেই না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তাহলে তো মানুষজন এখান থেকে শিক্ষা অবশ্যই। ওকে, তারপর তুই ওইটার পারপাজই গেলি, ওইখানে দিয়ে প্যাস লাগলো। আচ্ছা, গেলাম, যাওয়ার পরে আসলে মাদক যেই নিক সে কিন্তু চুরি করেই নেয়, কিন্তু সেটা আপনারা চুরি থাকে না, ফ্লাশ হবে। 1 ইঞ্চি ফাঁকা রেখে একটু পানি খেতে পারি? না, তোর জন্য ঠিক আছে গুরু, সেটা কিন্তু ফ্লাশ হবেই। একটা সময় গিয়ে সেটা ফ্লাশ হয়। ফ্লাশ হওয়ার পরে তো পারিবারিক অশান্তি একেবারে, মানে আমার আত্মসম্মান বোধ, মানে আমার যে আত্মসম্মান বোধ, আমি যে একটা মানুষ, আমার যে সম্মান কিচ্ছু নাই। মানে আমি রাস্তাঘাটে চলতাম, রাস্তাঘাটে চলাফেরা করতাম, আমার যারা পরিচিত জন তারা আমার সাথে কথা বলতে ভয় পেত, যে আমি কথা বলবো আর বাড়িতে গেলে, আমার বয়সী যারা, আমি কথা বলবো আর বাড়িতে গেলে আমার বাবা বলবে তুই ওর সাথে কে। সফলতা তোর আর আমার, ওর কিন্তু অনেক বড় প্রবলেম হয়েছে, যাওয়ার কথা ছিল, ভুলে গেছে যাওয়ার কথা। আমি ভুলি নাই, আমি দেখতেছি যে আপনি মনে রাখছেন কিনা। আমি যে একটা প্রবলেমের কথা বললাম যে আমি বাসার চাবি নিয়ে চলে আসছি, আমার বাসার মেম্বাররা বাইরে ঠান্ডার মধ্যে কষ্ট করছে, আমি আবার পারমিশন দেওয়া আর কি, ওই ইজ মাই প্রোডিউসার, আলো যে চলে যাস, কিন্তু যাচ্ছে না, পারতেছে না। এটা তোর ক্যারিজমা, গান শোনাবি কখন আমি জানি না, শেষের দিকে আয়, ওই মেয়েটাকে ঘিরে শেষের দিকে আয়, প্রোগ্রাম শেষ করে একসাথে বানাই যাবো। আমি তারপরে হচ্ছে যাই হোক, যখন দিলি তো যে বাটপাররা এরকম ভাবে যেটা করলে পুরুষালী ব্যাপারটা বাড়ে, 2 মাস 6 মাসের পরে একদম সারা জীবনের জন্য ধ্বংস, কিছু থাকে না, মানে তার কিছুই থাকে না। ওকে বল, ওরে কি বল। আমি এই মেসেজটাই দিতে আসছি সবাইকে, যারা মাদক নাও, যারা মাদকের সাথে ওই পার্টিকুলার জিনিস কি কিছু থাকে, পুরুষের কিচ্ছু থাকে না, ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, লাইফ থেকে সব শেষ হয়ে যায়। আর আমার গুরু আর হচ্ছে গার্জিয়ানদের কয়েকটা কথা বলার আছে, ওটা পরে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, প্রেমের গল্পটাতে তারপর কি হলো মেয়েটা? তারপরে যাই হোক, ও আমায় অনেক সহ্য করছে গুরু, বহুবার, 1000 বার বিশ্বাস করছে, 1000 বার বিশ্বাস করছে। আমি মাদকের কারণে 1000 বার তার বিশ্বাস ভাঙছি। এই বিশ্বাস করছে, সকালে বিশ্বাস করছে, বিকাল পর্যন্ত সে বিশ্বাস ধরে রাখতে পারে। সবথেকে ওয়ার্স্ট কি করেছেন, মানে খুবই জঘন্য কোনো কাজ যেটার জন্য আপনি এখনো কোনো কাজ নাই, আমি মার্ডার আর ধর্ষণ ছাড়া এমন কোনো খারাপ কাজ নেই। বল, ওই প্রশ্নের উত্তর দে, সবচেয়ে খারাপ কি ছিল? মানে ধরেন আপনার ওয়াইফের প্রশ্ন যখন আসে, এই যে বললেন আপনাকে অনেক সহ্য করেছে, এখন তো আপনি সুস্থ মস্তিষ্কে আছেন, এখন যখন চিন্তা করেন তখন মনে হয় যে এই কাজটার জন্য মনে হয় আমি আমার নিজেকে মাফ করতে পারবো না, পারি না তো। এরকম স্পেসিফিক্যালি বা পার্টিকুলারলি কোনো গল্প যদি থাকে, হ্যাঁ, যেটা বলে আজকে আপনি অনেরে সরি বলতে পারেন, নিজের মনটা হালকা করতে পারেন। একটা বিষয় আমার ভেতরে সবসময় আমাকে দহন করে, আমার ভিতরে মানে সবসময় যন্ত্রণা দেয়, আমি সবসময় পুড়ি, নিজে নিজে পুড়ি। সেটা হচ্ছে, ও আমায় শেষ যেবার আমি ওর কাছ থেকে কথা নিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম যে আমি এগুলার করব না, ওর বাবা, ওর পরিবার, ওর পরিবারের মানুষ কোথাও, ও মানে আমার জন্য ওকে ডান, ওগুলো না, ওই গল্পতে চলে। হ্যাঁ, তো এখন আমি ওকে সঙ্গে করে এক জায়গায় গেছি, আমার ভাইরা হয় সম্পর্কে, যেটা আমার কাছে আজ পর্যন্ত খুব লজ্জার মনে হয়। ভাইরার বাড়িতে গেছি, ভাইরার বাড়িতে যাওয়ার পরে আমার খুব নেশা সবসে, মানে আমার ওটা খেতে হবে। আসলে তো এই জিনিসটা একটা সময় ওই যে আনন্দের জন্য নেয়, পরে যায় শরীরের জন্য দিতে হয়, সুস্থ থাকার জন্য দিতে হয়। তো আমার পর্যায়টা ওইখানে চলে গেছে, কিন্তু আমি সুস্থ থাকার জন্য এখন আমার প্রয়োজন। আমি কাঁদতাম, নিয়ে কাঁদতাম যে আমি কি করতেছি, কিন্তু আমি না দিয়ে পারতাম না, আমি নিয়ে কাঁদতাম গুরু। হ্যাঁ, আমি নেশা নিয়ে এভাবে, আমি হেরোইন ঢালি নিয়ে মনে করেন কাঁদতাম, আমি রাঙের মধ্যে নিয়ে, হ্যাঁ নিয়ে, আমি মানে যখন হিট দেয় আর কি, তবে মুহূর্তে কাঁদতি, আমি কাঁদতাম। কি বলতে, আমার চোখ দিয়ে পানি বের হতো, আমি এগুলো কি করতেছি, আমার তখন সন্তান হয়ে গেছে, আমার একটা ছেলে হয়ে গেছে,
আমি কোনোভাবে, আমার ইচ্ছা শক্তি ছিল। ওকে, যাই হোক, ভাইরার বাসা, তারপর আমি গেলাম, যাওয়ার পরে ভাইরার বাসাতে গেলাম। ভাইরার বাসাতে যাওয়ার পরে ভাইরা বাজারে গেছে, ভাইয়ের সাথে বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে আমি ভাইরার কাছ থেকে চিটারি করে টাকা নিয়েছি হুম, সন্তানের ওষুধ কেনার কথা বলে, যে ছেলের ওষুধ কিনতে হবে, হচ্ছে 500 টাকা দেন বড় ভাইরা। তো তখন ভাইরা আসলে লজ্জার, ভাইরা জানে কিন্তু যে কি করবে। আমি যে কি করি না করি এটা তো একদম ফ্লাশ হয়ে গেছে। আমি তো একবারে ওকে ওকে, হ্যাঁ, তারপরে দিয়েছে। তো দিছে। দেওয়ার পরে এই টাকাটা যে আমায় দিছে, এটা আবার আমার ওয়াইফ যে কোনোভাবে জানছে। ঠিক আছে, জানার পরে আমি তো ওষুধ কেনার কথা বলে টাকা নিয়েছি, আমার সন্তানে কিন্তু ভাইরার বাড়িতেই। হুম, তো তারপরে আমি ওইটা নেশা করে শেষ করে চলে আসছি। আসছে অনেক রাত্রে। তখন আপনার ওয়াইফটা ওই বাসায়? হ্যাঁ, আমার সাথেই, আমার ভাইরার বাসাতেই বেড়াতে গেছে। তো যাওয়ার পরে তাওই ছিল, মানে ভাইরার বাবা, ভাইরার বাবা ওই উঠানে দাঁড়ায় আছে। দাঁড়া থেকে আমার বলতেছে, বাবা তো তুমি কই গেছিলা? তো আমি বললাম যে আমি বাজারের ওই দিক ছিলাম। তো তুমি এগুলো কেন করো? তুমি এগুলো কেন করো? এই মেয়েটা এইভাবে তোমার হাত ধরে চলে গেছে, তুমি এত বিশ্বাস করে গেলে, এই মেয়েটার বিশ্বাস বারবার ভাঙতেছো, তুমি এই মেয়েটার সাথে এরকম প্রতারণা কেন করতেছো? সবাই, বাড়ির সবাই উঠলো। ওঠার পরে আমার বউ তো রীতিমতো কান্নাকাটি, যে আমি তোমাকে নিয়ে কোথাও গিয়ে কোনো শান্তি পাই না, মান সম্মান কিচ্ছু থাকে না। তো সকালবেলা আমার ওই ভাইরা আমাকে বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে যে তুমি চলে যাও, ও পরে আসবে। তুমি চলে যাও, ওকে পরে পাঠাবো। আমাকে এই জিনিসটা, মানে তারপরে ওই আমার ওয়াইফ যেখানে ছিল 2 দিন ছিল, ওই 2 দিনে যে কষ্টটা পাইছে, যে আসতেছিল আমার সামনেই দেখছি। আমি হয়তো একটু আড়াল হয়েছি। আসলে গ্রামের মেয়েরা কিন্তু সবসময় ওই বিভিন্ন ধরনের সমালোচনা নিয়ে থাকে। ওই এসে বলতেছিল যে এই মেয়ে তো সুন্দর মেয়ে, এইরকম নেশা করে বিয়ে করছে। ওটা অনেক সুন্দর, রাইট? সুন্দরী ছিল। আচ্ছা, ওই জিনিসটা আমাকে এখনো খুব ভাবায়, আমি খুব কষ্ট পাই। মানে চোখের সামনে, তো অন্যগুলো তো চোখের সামনে হয়নি। সকালে বের হতাম, সারাদিন এখানে ওখানে আদার জঙ্গলে থেকে থেকে রাত। আচ্ছা, ইউনিভার্সিটি থেকে লিখেছেন, মূল গল্পটা বলুন ভাই, ঠান্ডা অনেক, ঘুমাবো। আচ্ছা, তারপরে যাই হোক, আপনার এভাবে আমাদের বিয়ের 10 বছর চলে যায়। 10 বছর? 10 বছর। আমার ছেলে তখন ক্লাস 3-তে শেষে। মেয়েটা তো অনেক স্ট্রাগল করছে, কারণ তুই তো বিয়ের 1 বছর পর থেকে নেশা করা শুরু করি। হ্যাঁ, আমি কি বলতেছি, স্ট্রাগল মানে কি, আমি হাজারো বার তার বিশ্বাস ভাঙছি। ওকে, 10, তারপর কি হলো? তারপরে কি হলো, আমি যখন মানে আমার দুঃখটা এখানে, আমি যখন পথে ফিরলাম, তখন সে আমার হাতটা ছেড়ে দিল। 10টা বছর কিন্তু আমার সাথে ছিল। আমার এই খারাপ সময়ে, আমার হচ্ছে এরকম একটা জঘন্য সময়ে আমার সাথে ছিল, বারবার বিশ্বাস করছে। আমি যখন এই পথ থেকে সরে আসলাম, আমি বোঝানোর চেষ্টা করলাম তাকে যে আমি আর এগুলো করব না, আমার একটা কর্ম দরকার, একটা কর্ম করতে হবে। তো একটা কন্ট্রাক্টরের সাথে কথা হলো, কন্ট্রাক্টরের সাইড ম্যানেজার হিসেবে। আমি ওই মেয়ের আলোচনাতে যাই। ওকে, তারপর কিভাবে? তো ছোটার গল্পে আসতেছি। তারপরে আমি হচ্ছে ওই কন্ট্রাক্টরের কাছে যাই। কন্ট্রাক্টরের কাছে যাওয়ার পরে আমি যে নেশা সাজছি, এটা আমার কোনো আপনজন বিশ্বাস করতে চায় না, খুবই স্বাভাবিক, এটা কেউই লম্বা বিশ্বাস সময়ে- করে না। আমি চাকরি করি, মাস শেষে বেতন দিতে হবে, কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমি যার আন্ডারে চাকরি করি, ও আমায় ঠিক মতো বেতনটা দেয় না। মানে ওই কন্ট্রাক্টরের আরেক ম্যানেজার, আমি শুরু করছি কেবল কাজ শিখতেছি, আমার বেতনগুলো উঠায় কিংবা নেয় না, কি ব্যাপার জানি না আমি। আমার মা আমার কাছ থেকে টাকা চাচ্ছে, আমার ওয়াইফ আমার কাছ থেকে টাকা চাচ্ছে, আমি টাকা পাচ্ছি না, দিতে পারতেছি না, কিন্তু তারাও ভাবতেছে যে আমি টাকা নিচ্ছি, নেশা করে শেষ করতেছি। কিন্তু হ্যাঁ, এইটা থেকে তখন আমি দেখলাম যে না, এটা করে হবে না। তখন আমার এক চাচা শ্বশুর ছিল, সেই চাচা শ্বশুরকে বলি, ও ট্রাক ড্রাইভার, আমি বলি যে কাকা আমার তো একটা কাজ দরকার, আমি হেল্পারি করব। তো বলতেছে যে হেল্পারি তুমি কি করতে পারবে? কোনো করতে হবে আমার। তখন আমি চাচা শ্বশুরের সাথে
ট্রাক হেল্পারি করার জন্য আমি নাম্বার দিয়ে রাখি। তো যেদিন আমার ওর সাথে আমার ওয়াইফের সাথে সাবেক ওয়াইফের সাথে আমার যেদিন প্রথম মানে শেষ যেটা আর কি তার সাথে আমার সাক্ষাৎ বলেন স্বামী স্ত্রী হিসাবে যে সাক্ষাৎটা সেই দিনই শেষ। তখন আমায় ফোন করে আমার চাচা শ্বশুর যে এরকম তুমি আসো, হেল্পার দরকার, তুমি আসো। তো আমার ওয়াইফ আবার এটা পছন্দ করতো না, যে আমি হেল্পারই করবো, টাকে থাকাটা পছন্দ করতো না। টাকের যারা ড্রাইভার এদেরকে হ্যাঁ নেশা করে এরকম একটা ধারণা পছন্দ করতো না। কিন্তু আমি না বলেই ওই হেল্পারি করতে চলে যাই, এবং একটা ফোন আমার ফোন তো সব বিক্রি করে করে শেষ করছি। আমার ওয়াইফকে ওই তার দুলাভাই একটা ফোন দিছিল, গুরু একটা ফোন দিছিল। তো সেই ফোনটা আমায় বলছিল যে এই ফোনটা যদি তুমি বিক্রি করো তাহলে তোমায় আমি তালাক দিব। একটা বাটন ফোন, না না না, এই তো আমার ভাগ্য বিড়ম্বন আছে গুরু। আমি ভাষা কেমন এত সুন্দর, এই লেখাপড়া করিসনি বললি যে তুই? না আমি ওই যে বললাম না, আমি মানে ছোটবেলা থেকে এই সংস্কৃত না। কি সুন্দর কথা বলে, কি সুন্দর কণ্ঠস্বর, তো সুন্দর লুক। নেশা ভাঙ না করে যদি একটু পলিশ ভাবে থাকতো, ওর চেহারাটা কত সুন্দর থাকতো। হ্যাঁ, তারপরে আমি তারপরে আমি চলে যাই। আমি তখন হেল্পারি করতে চলে যাই। ওই যে ফোনটা আমি তাড়াহুড়ার উপরে ব্যাগের উপরে রাখছি, পকেটে রাখছি, না কোথায় রাখছি এটা আমার খেয়াল নেই। আমি যখন ভ্যান থেকে নামি তখন ফোন নেই। আমি বললাম হাই রে কপাল, যে ফোন আলটিমেটাম আমার দিয়ে দিছে, যে ফোন কিছু হলে কিন্তু আমি তালাক দিব, ডিভোর্সের রাস্তা করে আসলাম। হ্যাঁ, আর আমি ওটা বিশ্বাস করিনি, আমি রাগ করে বলছে 10 বছর যে সহ্য করছে, এত বিশ্বাস করছে, এ সামান্য বিষয়ে সে এরকম করবে এই ধারণাটা আমার মাথায় আসেনি। তো তারপরে আমি ট্রাকে চলে যাই। যাওয়ার পরে আমি ভাবি যে ফোন দিব না আগেই, কারণ এখন ফোন দিলেই তো আমার সাথে ঝগড়া করবে, গ্যাঞ্জাম করবে, আমি একটা অশান্তির মধ্যে থাকবো, আমি হাওয়ার উপরে আসি, এইসব চিন্তা ভাবনা থেকে ফোন দেই না। কিন্তু আমি টাকা পাঠাই আমার শালাকে ফোন দিয়ে। রেজাল্টটা বল, ধৈর্য যদি না ঘটে চলে যাবে। আচ্ছা, তারপরে আমি নারায়ণগঞ্জ, আবার সেই নারায়ণগঞ্জ টিপ নিয়ে নারায়ণগঞ্জ গেছি। স্বামী ওসমানকে দেখতে যাইতি নাকি এমনি বিভিন্ন কারণে? ট্রাকের হেল্পারি। আমি অ্যাপোলো ওই যে ঢেউটিন ওই ফ্যাক্টরিতে যখন, যাই হোক ওখানে গেলি, তখন আমি আমার শালাকে ফোন দিছি, তোর আপাকে দে। ভাই আপা নাই। আপা কই? কয়েল ফ্যাক্টরিতে কাজ করতে গেছে। তোর আপা কাকে বলে কয়েল ফ্যাক্টরিতে কাজে গেল? হ্যাঁ, তো তখন অনেক বোকাঝোকা করলাম আমি আমার শালাকে। তো বলতেছে যে আপনি আপাক ফোন দেন। তো ওই কল ফ্যাক্টরিতে আমার একটা চাচি কাজ করতো, তো চাচিকে ফোন দিছি, দিয়ে আমার ওয়াইফকে নিছি। নেওয়ার পরে আমি বলতেছি তুমি কাকে বলে গেলে? অনেক ঝগড়া হলো। হওয়ার পরে আমি বললাম যে তুমি যদি কাজ করো তাহলে আমার তালাক দিয়ে করো। কেন? মানে এটা বলছে তুমি কাজ করতেছো, আমি তো কাজে আসছি। চাইবে যে চলে যা, অত সুন্দরী মেয়ে একটু ইমোশনাল ট্র্যাপ মারে। আর ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে নেশাখোরদের পাইদাসী সম্পদ স্বভাব। সত্যি এটা 100% সত্যি, আমি আর একদম সত্যি কথা। কিন্তু তখন ইমোশনাল ট্র্যাপ করা, ইমোশনাল ব্ল্যাকমেইল করা, এটা হচ্ছে নেশাখোরের একটা বাবা মা আল্লাহ রাসূল সবকে পুঁজি রেখে বাচ্চা কাচ্চা, সেটা হচ্ছে নেশাখোরদের পাইদাসী একটা পরিচয়। হ্যাঁ, 100% পুরোদমে ব্যবহার করছিস। হ্যাঁ, কিন্তু তখন আমি সুস্থ। আমি চাচা শ্বশুরের সাথে তো আমি ট্রাকে, আর ট্রাকে আমি তো তখন নতুন হেল্পার, আমি তো রানিং আছি, গোটা বাংলাদেশ ঘুরতেছি। তো আমি যখন বললাম যে তালাক দিয়ে তারপরে কাজ করো, সেদিন গেল। পরের দিন আমি আবার ফোন দিছি, আমার চাচিকে ফোন দিছি ডাইরেক্ট, যে গেছে কিনা। যাওয়ার পরে আমার চাচি বলতেছে যে নাসরিন তো আছে, সরি নাম বলে ফেললাম। আচ্ছা, নাম না, হ্যাঁ তুই বলতে থাক। তো তারপরে আমি ফোন দিতে বলতেছি, চাচি ফোন দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে ফোন হাতে নিচ্ছে না। একসময় জোর করে ফোন দিছে, হাতে নিছে। নেওয়ার পরে বলতেছে আমার সাথে কথা বলার তোমার কোনো রাইট নেই। কেন? বলতেছে আমি তোমাকে এইমাত্র ডিভোর্স দিয়ে আসলাম। আমি তো প্রথমে বিশ্বাস করিনি, এটা কি বলে না বলে। আমি বলতেছি কি উল্টাপাল্টা বলতেছে না বলতেছে। তখন চাচির সাথে যখন কথা বললাম, তখন আমার মনে হলো যে আমি
ওই যে নারায়ণগঞ্জে পাইছিলাম, নারায়ণগঞ্জে হারালাম, নারায়ণগঞ্জে তো পাইছিলাম, সেই নারায়ণগঞ্জে হারালাম। আমার মনে হলো যে আমি বাঁচবো কিভাবে, মানে আমার বারবার মনে হচ্ছিল যে আমি কোনো গাড়ি, ঘটনা এটা হলো এটা 2017 সালের ঘটনা, ঠিক আছে। তখন আমার মনে হচ্ছিল আমি বাঁচবো কিভাবে, সে তো আমার বাঁচার অবলম্বন। আমি নেশা করি, যাই করি, আমি যেটাই করি না কেন, আমার ভেতরে সবসময় ছিল সে। আমি তাকে নিয়েই বাস করতাম, যেখানেই থাকতাম, যেভাবেই থাকতাম, আমার ভেতরেই বাস করতো সে। সে আমার বাঁচার অবলম্বন ছিল। আমি এটাও তাকে বলতাম যে আমার সন্তান আগে না, আগে তুমি থাকলে হয়তো সন্তান আরও হবে, কিন্তু তুমি হারিয়ে গেলে আমিও হারিয়ে যাব। এভাবে তাকে আমি, ওই যে বললেন না যে হচ্ছে যারা মাদক সেবন করে তারা ইমোশনালি কথাবার্তা বলে, ট্র্যাপ করে, সেভাবে ভালোবেসেই বলতাম। আমি তো আসলে মাদকের মধ্যে ঢুকে কিছু বের হতে পারতেছি না। ওই যে আমি বললাম না গুরু, যে পরিবারের মানুষের অনেক কিছু করার আছে মাদকের, আমার যারা মাদক নেয় তাদের। এটা আরেকটা সমস্যা, এক দিক থেকে আরেক দিক যায়। তুই ওখানে বললি যে ওকে আটকাতে পারছে না। আচ্ছা, যাই হোক, তারপরে গেল, তালাক হয়ে গেল। আমি ফেরানোর চেষ্টা করতে থাকলাম, আমার সাথে ফোনে কন্টিনিউ কথাবার্তা হতে থাকলো। মানে এমন একটা ভাব করে, আমাকে বোঝায় যে হচ্ছে তুমি ভালো হও, আমি আসবো। আবার কখনো কখনো এমন করে যার কোনোদিন আসবে না। এই 5-6 বছরে, 5-6 বছরে না, তালাকের পরে, আচ্ছা, ডিভোর্সের পরে 2.5 বছর। 2.5 বছর আমি ওর বিশ্বাস ফেরানোর জন্য সব করছি। আমি এক সময় আমার কাছ থেকে 5 টাকা চাইলে, সকালে চাইলে আমি বিকাল পর্যন্ত সময় নিতাম। আর তালাকের পরে আমার কাছে 500 চাইলে আমি সঙ্গে সঙ্গে 1000 টাকা দিতাম। তবুও যদি বিশ্বাস করে যে ভালো না হলে, সুস্থ না হলে, যে 5 টাকা দিতে পারেনি সেই মানুষ 500 টাকা চাইলে 1000 টাকা দিচ্ছে, তা ফিরে আয়। হ্যাঁ, ঠিক আছে। তো আমার যে গার্জিয়ানগুলো, আমার মানে আশেপাশের, মেয়ের কথা বলো শুধু, মেয়ের কথাতেই তো আসতেছি, আমার আশেপাশের যে মানুষগুলো যারা আমাকে বিশ্বাস করতো না, সেই মানুষগুলো বিশ্বাস করে ওকে আনতে গেছিল যে আলম ভালো হয়ে গেছে। তোমার যে মানুষ আমার দায়িত্ব না, তাদের সন্তানকে আমার সাথে মিশতে দিত না, সেই মানুষগুলো আমার পাড়ার সকল প্রামাণিক তাকে আনতে গেছে, যে তোমার দায়িত্ব আমরা নিচ্ছি, আলম যদি আর পরে এরকম কিছু করে সেটা আমরা দেখবো, ফিরে আসো। তো আসলে বুঝতে পারিনি যে তখন অন্যের ছায়া তার মনে পড়ে গেছে, মানে আমার ছবিটা ছায়ার তলে ঢাকা পড়ে গেছে। মানে আমার যে মায়ার আকর্ষণ সেটা আর নাই, সেটা আমি বুঝতে পারিনি। 2.5 বছরে সে আসলে অন্য এক জায়গায় রিলেশনে জড়াইছে। খুব স্বাভাবিক, এটা সুখের আশা তো সবাই করে, সুখের আশা না, সেটা তার অপরাধ না। কিন্তু আমার কষ্টটা এইখানে যে 2.5 বছরে চিকিৎসা করানোর জন্য এখানে সেখানে ঘুরতে যাওয়া, সন্তানের সম্পূর্ণ ভরণ পোষণ দেওয়ার পর, এখন ক্লাস 9-এ। কোথায় আছে এবার? দাদা দাদির কাছে থাকে। তোর সাথে? হ্যাঁ, আমার সাথে। বিয়ে শাদী হয়েছে তোর? হ্যাঁ, পরে বিয়ে করছি। কত বছরের মধ্যে? 4.5 বছর পরে। 2 বছর, 4.5 বছর পরে বিয়ে। মানে 2.5 বছর পর ও বিয়ে করে, তার 2 বছর তুই বিয়ে করে? হ্যাঁ, আমার ইচ্ছা ছিল না বিয়ে করার। এমন আছে রে ওই মেয়েটা? কোন মেয়েটা? যে মেয়েটাকে একসময় বউ বলে ডাকতি। হ্যাঁ, জানিস খবরটা রাখিস তো বটে। আমি খবর রাখতে চাই না, কেন যেন আমার কাছে খবর চলে আসে। কেমন আছে? ভালো নেই। তোর কে কইলো? ওই যে বললাম, মাশাআল্লাহ মিসগাইড করে। না, বাতাস বলে। বাতাস কেমন করে? বাতাস বলে। ওই মেয়েটাকে সবচাইতে ওর পছন্দের কোন গানটা গিয়ে শোনাইছিলি? ওই মেয়েটার কাছে যাস না? না, মরে যাবো আমি, আমার হাত ধরে কথা দিই, মেয়েটার কাছে যাস না। না না, কিভাবে যাবো? তার তো বিয়ে হয়ে গেছে। আর তুই তো বিয়ে করছিস। আর সে পথ নেই। ওইটা একটা তোর ভালো লাগার অদ্ভুত সুন্দর জায়গা হিসেবে থাকুক, চমৎকার সুন্দর একটা বিকেল হিসেবে থাকুক। কিন্তু খারাপ লাগে তখন যখন শুনি যে ওই ছেলেটা যাই হোক প্রতিনিয়ত মারে। যাই হোক, তুই ওর মধ্যে ঢুকিস না। কি গান শোনাতে ওরে? ওই যে গুরুদাসপুরের ওই রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাতে 2 জন মিলে? গান তো শোনাইছি অনেক। সবচেয়ে কোনটা যেটা বেশি পছন্দ করতো? তোকে কিন্তু মিঠুও চিনে। কোন মিঠু? তোর বন্ধু মিঠু। চিনি তো। তোর আশপাশে আমি ঘিরে বসে আছি, যখন অদ্ভুত সুন্দর জ্যোৎস্না উঠে
আর যখন ওই রাস্তার পাশ দিয়ে হাঁটিস, আসলে জীবনের গল্প, ওই যে বললাম না যে 39 শোনাতে বছরের গল্প। কোন একটা শোনাতি ওর হাত ধরে। মানে কি অনেক সুন্দর, তুই যা বলতিস তার চেয়ে বেশি সুন্দর যতটুকু আমি টেক্সটের সুন্দরী ছিল আমার পাড়ায়। ওই মুরব্বীর একটা জরিপ করছিল সবচেয়ে সুন্দরী বউ কার। তোর হ্যাঁ, ওইটাই শুনলাম, ওই কথাটাই শুনলাম। সবচেয়ে সুন্দরী কি বউ গান হচ্ছে শোনাতি তোর? আমার। রাঙা বউকে রাঙা বউ বলে ডাকতি না কি বলে ডাকতি? না, আমি সবসময় নাম ধরে ডাকতাম। আচ্ছা, কি গান শোনাতি ওরে? কি গান পছন্দ ছিল তোর গলাতে? নদীর জল, পথিক নবীর মধ্যে নদীর জল ছিল না, কুল ছিল। প্রতীক্ষা নেব ফোন? প্রতীক্ষা ফোনই নেই। তুই গান কর। শুরু করবো? শুরু করবি না তবে কি করবি? নদীর জল ছিল না, থাকিস, অনেক ভালোবাসা। তা আমি আপনারা সবাই জেনে রাখেন, এই পথিক নবী মৌলিক গান যেভাবে সামনে থেকে রিপ্রেজেন্ট করেছে, আমাদের কলিজা ভরে দিয়েছে। বাংলা গান, সুস্থ গানের দারুণ এক ধারক এবং বাহক আমাদের পথিক নবী। আর আমি গর্বিত হই যে আমি আমার মতো গরিব এহতেশাম পথিক নবীর বন্ধু। জান, অনেক ভালোবাসা। ওকে, বিদায় নিচ্ছি। টেক কেয়ার। দেখছিস তুই খুশি? কতখানি খুশি? অনেক। গা, নদীর জল ছিল না। নদীর জল ছিল। থ্যাঙ্কস তো দিলি না ভালোভাবে। কি আমি আবার হচ্ছে সিরিয়াসলি সারা গান গাইতে, মানে গানের মধ্যে কথা হইলে না না, আমি সরি, তুই গাইতে থাক। বাট আমি কি সারপ্রাইজটা দিলাম তোরে সেটা বল একটু। আমি মানে আমার কতটুকু খুশি হয়েছিস? আমি একদম সার্থক। সার্থক? হ্যাঁ, আমি সার্থক সত্যি। আমি ওনার গান খুব 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 পছন্দ করি, খুব ভালোবাসি। পথিক ইটসেলফ খাওয়ার টেবিল থেকে তোরে ফোনে রেসপন্স করলো না। পথিক, আই এম সরি বাপ, আমি এভাবে ফোন দিয়ে বসছি। ওকে, পথিক ভালো। আচ্ছা, আমি প্রোগ্রাম তো শেষ করবে, একদম শেষ। আমি অন্য একটা গান গাই। গা। হ্যাঁ, বাচ্চা তো তোর কাছে, রাইট? বউ তোর সাথে, এই সংসারে নতুন বাচ্চা হয়েছে? আমি আমার বউকে কথা দিয়ে আসছি। আমি বলছি যে হচ্ছে, বলছে যে আমার কথা কিছু বলবা না। তাই আমি বলছি যে আমি গুরুকে আর হচ্ছে আপুকে তোমার ছবি দেখাবো। ছবিটা দেখি। আর একটা জিনিস গুরু, সেটা হচ্ছে কি, আমার এই বউ কিন্তু আমার অর্ধেক বয়স। এটাও কিন্তু প্রেম করে বিয়ে। অর্ধেক বয়স বলতে ওর বয়স 21 বছর, আমার বয়স 39 বছর। তুলা টোলার না কি টাইপের? তুলা রাশি সবসময় বেশি হয়। আমি জানি না, সবসময় তুই কিন্তু ভালোই থাকছিস বেটা। না গুরু, না না না, আসলে তুই অন্য কথা বলিস না। হ্যাঁ, তোর কিছু গুণ আছে, তোর লুক ভালো, তোর চেহারা ভালো। যেমন আমরা তো অনেক ঘষা মাজার পরে এই অবস্থা, কিন্তু তুই এত টর্চার করার পরেও আমি তুই যদি দাঁড়ায় যায় এখন, যে কোনো মানুষ বলবে যে এই ছেলেটা অ্যাট্রাকটিভ। সেটা হচ্ছিস তুই, নাম্বার 1। আর হচ্ছে তোর ভয়েস কোয়ালিটি এক্সট্রা অর্ডিনারি। তুই যে আবৃত্তি করলি, আমার 14 পুরুষের পক্ষে সম্ভব না এরকম আবৃত্তি করা। শেষ করি, তুই যে গান করতেছিস, আমি তো গানের সুরে গানে হয় না। সো তোর এই কোয়ালিটি আছে যে মেয়েরা সহজে বা যে কোনো মানুষ তোর প্রতি ইমপ্রেসড হতে পারে। আমার কাছে মনে হচ্ছে ইউ আর বেটার দ্যান মি। এই মানুষকে ইমপ্রেসড করার ব্যাপারে তুই আমার চাইতে বেটার। সো তোর কপাল ভালো যে মানুষ সবসময় তোকে ভালোবাসায় দিয়েছে। ইন রিটার্ন তুই কিন্তু খুব বেশি কিছু দিসনি মানুষকে, তুই মাস্তি করেছিস। এটা তো অন্যায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করবি, আর এটা করতে থাকবি। না না না, এই অনুতাপ আর কতকাল করবি এরকম? আমি মানুষ একতরফা ভাবে তোকে ভালোবাসে। ওই যে গুরু বললাম, ওই মেয়ে ভালোবাসছে, এই মেয়ে ভালোবাসতেছে, আরো আশপাশের লোক ভালোবাসে, তুই মাস্তি করে বেড়াবি না? আমি এরকম কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আছে। আমি বলি, এরকমই করবি নাকি চেঞ্জ হবি? আমি আমার ওয়াইফকে নিয়ে এখন যে আমার চেঞ্জ হবি? আমি ফুল চেঞ্জ। 17 সাল থেকে চেঞ্জ। না না, আমি নিশ্চয় আমার সব দিক দিয়ে আমি বলতেছি যে তোদের কিছু কোয়ালিটি আছে যেন তোদেরকে মানুষ ভালোবাসে। এটা তো সত্য কথা। আমি বলছি আমার চাইতে তোর এই কোয়ালিটি গুলো বেটার। লুকের ব্যাপারে, ভয়েসের ব্যাপারে, আবৃত্তি, গান, এগুলোর ব্যাপারে তুই আমার চাইতে বেটার। সো এগুলোতে মানুষ ইমপ্রেসড হয়ে যায়। তোর বন্ধু বান্ধবরা কিন্তু সমানে প্রশংসা করতেছে তোর, কিন্তু কেউ বলতেছে না যে বেটা কিন্তু ঠাঠার মধ্যে ছিল। এগুলো আসতেছে না। এটা কেন বলে না? আমার কিন্তু আবার একটা গুণ ছিল। আমি যে এত খারাপ ছিলাম, আমি বেয়াদব ছিলাম না। আমি যে কলেজে, এটাকে জাস্টিফাই করতেছিস? জাস্টিফাই ওগুলো করবি করে ভালো বেয়াদবি করলাম না, জাস্টিফাই? আমাকে ঘৃণা করে না কেন? আমার বন্ধুগুলো, আমি যখন নেশা করতাম তখন কিন্তু এরা আমাকে ডেকে নিয়ে বলতো। আন্ডারস্ট্যান্ড? তাহলে একজন আমেরিকা থেকে ছোট ভাই, আর কতকাল এই তোকে শুধু ভালোই বেসে যাবে আর তুই এরকম সুযোগ নিয়ে যাবি? আমিও ভালোবাসি, আমি সবাইকে দিয়ে ভালোবেসে যায়, তখন ওই ডায়রাতে চলে যাবে আবার। আমি তো সবাইকে ভালোবাসি। আজকে তুই চলে যাচ্ছিস সেই কষ্টে, আর কোনো অপশন, আজ তুই আসলেই সুখে, আর কোনো অপশন নেই। আমি
সেটাই তো বলতেছি, এটা একটা মেসেজ যে যারা মাদক নেয়, আর কি করবি নাকি না, ওই- না, 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 আর কোনোদিনই সম্ভব না, আর এই সুযোগ নিয়ে এগুলো করতেই থাকবি? আর কখনোই এটা আচ্ছা, সম্ভব তাহলে না, এই গল্প এটা বাদ, সম্ভব না। আর বাচ্চা আমি কাচ্চা নিয়ে ভালো থাকবি, আর ওই মেয়েটার জন্য ওই মেয়ের সাথে কমিউনিকেট করিস না। না 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 না, ওই যখন অনেক বেশি ঠাটা রোদ এখন পড়বে, এইখানে আরেকটা আর যখন 2 মিনিট বল। 2 মিনিট, সেটা হচ্ছে ওর তো বিয়ে হয়ে গেছে, আমিও বিয়ে করছি, এখন ছেলেটা আছে, ঠিক আছে, ছেলের সাথে কিন্তু প্রায় 3 বছর ও কোনো যোগাযোগ করেনি, না করুক, 1 মিনিটের জন্য ফোন দেয়, না করুক, মাতু, না করুক, আচ্ছা মাতু, না কোনো মা না। আমাকে ও ফোনের মা, প্রয়োজন নাই। তোর ঘরে যেটা আছে, আমাকে- তোর ঘরে যে আছে সে মা, হ্যাঁ, ঠিক আছে, আর ব্রেন থেকে সরায় দে ছেলের, যে ওর মা ওইটা ছিল, ওর মা এইটা যেটা তোর ঘরে আছে, কিন্তু- এই কথাটা দে তুই। কিন্তু শেষে- না আচ্ছা, সেটা করতে পারি, সব বায়োলজিক্যাল মাদারের মায়ের বাপ। পারিনি তো আমি, সেটা করতে পারি, চেষ্টা করবি, এটা তোর ফল্ট। ফল্ট বলতে করবি হচ্ছে এটা। আমার পরিবার, আমার তোর প্রতিবেশী, বাড়িতে আমার আছে কিনা ওই মেয়ে, হ্যাঁ, ওই ছেলে তোর বাড়িতে না, তোর বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ। এটা তোর রেসপন্সিবিলিটি, এটা করতে হবে। শালা তুই জাদু তৈরি করতে পারিস, আমি- আর এটা পারবি না কেন? আমি এটা করতে হবে, নো 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 নো, এটা করতে হবে, এটা করবি এখন তুই। কিভাবে করবো? এখনো চেষ্টা করলে সম্ভব আমি ওইটা করে ফেলছি, না, ভুল করে ফেলছি। এটা করবি। ওর মতো ভালো থাকুক, তুই ওই যে আমি তো মেয়েটা, সবসময় চাইছি যে ভালো মেয়েটা থাকুক। স্যাক্রিফাইস করতেছে তোর কিন্তু- জন্য, একে মা বলে ডাকবে এবং না, পরিপূর্ণ তাকে, মর্যাদা এমন দিবে। ভালো সম্পর্ক, হ্যাঁ, খুব ভালো এটাই সম্পর্ক। আর ব্রেন থেকে যেন এটা বের হয়ে যায়, কিন্তু ব্রেন থেকে বের হওয়া সম্ভব না চেষ্টা করবি। একবার। বায়োলজিক্যাল মাদার টুকটাক থাকতে পারে, বাট ওটা প্রতিস্থাপিত করার চেষ্টা করবি। বায়োলজিক্যাল মাদার আর ফাদার হলেই কখনো বাপ মা হয় না, এটাকে এর জন্য পারভারিশ অনেক বেশি ইম্পর্টেন্ট। জি। ওইটা ছাড়া কোনো গুরুত্ব নেই। অনেক বাপ মা তার বাচ্চা কাচ্চাকে আবর্জনাতে ফেলে দিয়েছে। এখন চল মেডিকেল আশপাশে যাই, দুজন মিলে দেখবি যে তরতাজা বাচ্চা পড়ে আছে। শেষে এসে- তো এসব আননেসেসারি কথার কোনো দাম আপু, নেই। এই শেষে এসে যখন ছেলেটা ঠিকঠাক ছিল, ভালো ছিল, আমার কাছে ছিল, সবকিছু ঠিক ছিল, মায়ের কথা বলতো না, কেউ যদি বলতো যে মায়ের কাছে যাবি, বলতো না, না আমি মায়ের কাছে চেষ্টা কেন করবি, যাবো? চেষ্টা করবি। কিন্তু হুট করে এসে গল্প তো অনেক ছিল, সে গল্পগুলো তো হলো না। ওগুলো দরকার নেই। আচ্ছা, অনেক ছিল। আমি তালাকের পরে আমার শালাকে আমি বিয়ে দিয়ে আমার বাড়িতে 2.5 মাস রাখছি, আমার সাবেক শালাকে 2.5 মাস রাখছি, অনেক কিছু করছি আমি, যে বিশ্বাস করে যেন ফিরে আসে, কারণ আমি ওগুলো প্রসঙ্গ ডান না? আচ্ছা, সেটা গেল গুরু। এখন হয়েছে কি, সে যখন ভালো নাই, মায়ের ধর করে, তখন আমাকে এই ছেলেটাকে নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, কে মেয়ে হ্যাঁ, কি করে? আমার ছেলেটাকে আমাকে দেখা করতে দিই, কথা বলতে দিই, মানে 3 তোর বছর কাছে আসার জন্য? আমার কাছে আসার জন্য না, ছেলেটাকে কাছে নেওয়ার জন্য। বাপের বাড়ি আসে, আসার পরে মনে করেন বলে যে হচ্ছে কত দূরে? সে যখন আসলে তার লাইফে ভালো ছিল তখন ছেলেটার খবর ছিল 3 না। বছর কোনো খবর হ্যাঁ, নাই। মানে যখন সে আসলে তার লাইফের একটা কঠিন কত সময় দূরে দেখছে, তোর বাড়ি? তখন আসলে ছেলের কথা মনে তোর বাড়ি পড়েছে। ওই প্রাক্তন শ্বশুর বাড়ি কত দূর? বেশি দূরে না? 4 কিলো। ও আচ্ছা, ওই গুরুদাসপুরে। হ্যাঁ, গুরদাসপুরেই। আন্ডারস্ট্যান্ড। তুই পাত্তা দিস না তো, আবার প্যাচ লাগবে তোর। এখন হয়ে গেছে কি গুরু, সেটা হচ্ছে কি, এখন ছেলে মা ছাড়া কিছু বোঝে না। মানে কি যোগাযোগ শুরু হয়ে গেছে? যোগাযোগ আমাকে বাধ্য করছে বলতে কি, তুই বাটপার রে আলম। আমি কি করব? না তুই বাটপার। এখানে আমি যে অপারক, না, আমি প্রোগ্রাম বন্ধ করলাম। তুই বাটপার একটা। এখানে না না, অপারক না, আমাকে সবাই সুন্দরী এটা বলে। মেয়ে, তুই বিভিন্ন বাহানায় তোর সাথে কানেকশন তৈরি করতে না চাস। না না যা না, বাটপার। এটার কোনো অপশন নাই গুরু। আমার হচ্ছে, মানে আমি বললাম না যে হচ্ছে আমাকে বাধ্য করছে, কে বাধ্য করছে তোর? আমার পরিবার, আমার প্রতিবেশীরা, তারপরে কেন, হচ্ছে তোর পরিবার কি চাচ্ছে নাকি যে আবার ওখানে যাইতে? না, তা না, যে মা একসময় যাবেই, সন্তান একসময় যাবেই, সম্পর্ক হবেই, কিন্তু আমার ছেলে ভালো ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ছেলে যেদিন থেকে ওর মায়ের কাছে গেছে, মায়ের কাছে যাওয়ার আগের দিন পর্যন্ত ভালো ছিল, মায়ের কাছে যাওয়ার পর থেকে আমার ছেলেটাও আমার মতো মেধাবী, কিন্তু তারপরের থেকেই আমার ছেলের মধ্যে সব উলট পালট করে দিবি। নেশাখোরদের এক সমস্যা। এখন কি অবস্থা? সব ঠিক এখন যাই হোক, ওই আমাকে একটা কথা বলছিল, সেটা হচ্ছে আমি একবারে সেখানে থাকবো, ওর সাথে তো আমার কথা হয়নি। ওই প্যাচ লাগাই দিবি আবার। আপনার হলো ভাইয়ের বউ, যাকে তো নিয়ে সংসার 2.5 মাস কেমন আছে? রাখছিলাম। ওগুলো বাদ দে। না, ভালো আছি আমরা, টাকা পয়সা ইনকাম আলহামদুলিল্লাহ। এখন মানে সংসার আমি- চলে যাওয়ার মতো? আমি সুন্দরভাবে যে ইনকাম করি, তাতে আমার সুন্দরভাবে। তুই আবার প্যাচ লাগাই দিবি? না, আর কোনো প্যাঁচ লাগানোর অপশন নাই গুরু। আমি ভালোবাসতেও জানি, ঘৃণাও করতে জানি। আচ্ছা, আমরা একদম শেষের দিকে আছি, আসলে আমাদেরকে র‍্যাপ করতে হবে আজকের আয়োজন। তবে তার আগে অনেকক্ষণ ধরে একটি গানের রিকোয়েস্ট এসেছিল, জিতা থা জিসকে লিয়ে। চল গাইতে এই গাইতে গানটা শুনতে শুনতে আজকের মতো আমরা বাড়ি ফিরে। তবে একদম শেষের মতো আমরা সবাইকে স্পেসটা দিয়ে থাকি কিছু বলার জন্য। আপনার হাতে 30 সেকেন্ডের সময় আছে, কোনো কিছু বলতে চান কারো উদ্দেশ্যে, যাতে এখান থেকে যাওয়ার পর ওই আক্ষেপটা না থাকে যে বলা হলো না, যদিও অনেক আক্ষেপ আমি আছে। একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যারা মাদক সেবন করে, মাদক সেবনকারীর পরিবারদের একটা কথা বলতে চাই, যে কেউই
জন্ম থেকে মাদক সেবন করে না। মাদক সেবন করে পরিবেশ, পরিস্থিতি, সমাজ, অনেক কারণে মাদকের মধ্যে চলে যায়। একজন মাদকসেবী সন্তানকে কখনো ঘৃণা, কখনো দূর দূর সেই এগুলো করবেন না। মাদক সেবনকারী সন্তানকে ভালোবেসে ফেরাতে হবে। মাদক সেবনকারীকে ফেরানোর একটাই পথ, সেটা ভালোবাসা, ওকে, মূলস্ত্র ভালোবাসা। তো চল গান ভালোবেসে শুনতে ফেরাতে শুনতে বিদায় নি। আর যোগাযোগ করিস না প্লিজ, যোগাযোগ। না না না, যোগাযোগ নেই তো। আপনি কি বলতেছেন? এটা আমার বউ গেলে তোমাকে মারবি নি নিশ্চিত। যে গুরু এমনি মাঝে মাঝে বলে কি নিবা নাকি, এগুলো বলে তো আমার। আমি তখন মানে ওই ছেলে, আমার তো ভয়টা নেই, প্লিজ আর কোনদিন ছেলে যখন যাই চল। আমি ওই যে গানটার কথা অনুরোধ করলো, ওটা আমি পারি না। আচ্ছা আচ্ছা, আমি এমনি একটা বিচ্ছেদ গান গাই, গানটা খুব ভালো লাগে আমার কাছেও গাইতে। কাকে নিয়ে? আমি তোর বর্তমান বউকে নিয়ে গান তো আসলে সবার জন্য, সবার জন্য। তুই একটা মাল। হ্যাঁ গা। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো